প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, সেনাবাহিনী কেন দায় নেবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গত এক বছর প্রায় হতে চললে, 11 মাস চলছে, 1 মাস পরেই 1 বছর হবে সেনাবাহিনী মাঠে আছে। এই 1 বছরের মধ্যে কমপক্ষে 10 মাস পূর্ণ ক্ষমতা নিয়ে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু সত্যিকার অর্থে দেশ স্বাভাবিক হচ্ছে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। যদিও প্রশ্ন এসে যায়, যে প্রশ্ন করতেই পারি যে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ কি সেনাবাহিনীর? উত্তর হবে না। আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ পুলিশের। পুলিশের কি অবস্থা আপনি আমি সবাই জানি। দেশে এত অপকর্ম হচ্ছে, সীমাহীন অপকর্ম। ডক্টর ইউনূস সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপকর্ম, মব হচ্ছে সীমাহীন। আজকে এই কথাগুলো বলতে এসেছি এজন্যই যে গতকালকেও দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং সেনাবাহিনীর চলমান আভিযানিক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দিতে একটা প্রেস ব্রিফিং করেছে। সেনাবাহিনী মাঝে মাঝে এই কাজটি করে তারা কি কাজ করেছে, কি কাজ করছে, আগামীতে কি কাজ করবে তার একটি ধারণা দেবার জন্যই প্রেস ব্রিফিং করে। এবং সেনাবাহিনী প্রত্যেকটি ব্রিফিংয়ে এটি নিশ্চিত করে যে আমরা সন্ত্রাসের প্রশ্নে, মবের প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে আছি। হ্যাঁ, সেনাবাহিনী কাজ করছে, কিন্তু যে পরিমাণ বিশৃঙ্খল পরিবেশ ঘটছে দেশে, তার তুলনায় সেটি অপ্রতুল। আপনি চিন্তা করুন যে সারা বাংলাদেশে পুলিশ বাহিনীর প্রায় 2.25 লক্ষ সদস্য, সেনাবাহিনীর টোটাল সদস্য সংখ্যার থেকেও বেশি। এই 2.25 লক্ষ মানুষ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, নিয়ন্ত্রণ করে। আজকে এই 2.25 লক্ষ মানুষ খানিকটা দ্বিধাগ্রস্ত। কি কারণে আমরা বিভিন্ন সময় বলতে আমরাও এক প্রকার ক্লান্ত হয়ে পড়ছি। পুলিশের মনোবল আজও ফিরে আসেনি। এই 2.25 লক্ষ পুলিশ দেশের শৃঙ্খলা বিধান করতে পারছে না। সেখানে সেনাবাহিনী টোটাল সদস্যই ধরুন 1.5 লাখ বা 1,60,000, 70,000 সেনাবাহিনীর সদস্য। সশস্ত্র বাহিনী পুরোটা মিলে 2 লাখের মতো সদস্য। কিন্তু সবাই তো আর ক্যান্টনমেন্টের নিয়মিত কাজ ছেড়ে এসে বাইরে এসে ডিউটি করে না। সেনাপ্রধানের এক পরিসংখ্যান থেকেই আমরা যেটি জানি যে 30,000 সৈন্য একটা টাইমে ডিউটিতে থাকে। আবার সেই 30,000 সৈন্যের সময়টা শেষ হলে ক্যান্টনমেন্টে ঢুকে যায়, আবার 30,000 নামে। এই 30,000 সৈন্য সারা বাংলাদেশে 18 কোটি মানুষকে কিভাবে পাহারা দেবে, কিভাবে শৃঙ্খলা ফেরাবে? এটি একটি বড় প্রশ্ন। কিন্তু কিভাবে ফেরাবে এই প্রশ্নের পরেও সব দায় গিয়ে পড়ছে সেনাবাহিনীর উপরে। এই যে বর্তমানে যে সরকারটি, এই সরকারটি তো আসলে কোনো দায়িত্ব নেই। এই সরকারটি গড়বার দায়ও সেনাবাহিনীর। এই সরকারটি দেশটা ঠিক মতো চালাতে পারছে না, শান্তি শৃঙ্খলা ফেরাতে পারছে না, মব ক্রিয়েট বন্ধ করতে পারছে না। কিন্তু সেনাবাহিনী নিষ্ফল চেষ্টাটা করে যাচ্ছে। তবুও সেনাবাহিনীর দায় হচ্ছে, দোষ হচ্ছে। কারণ সেনাবাহিনীকেই মানুষ আপন মনে করে। এই মুহূর্তে যেহেতু রাষ্ট্রযন্ত্র নেই, সেহেতু আপন মনে করবার জায়গা হচ্ছে সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনী, আমাদের গর্বের সেনাবাহিনী, আমরা সবাই বলি। প্রত্যাশার পারদটা অনেক উপরে সেনাবাহিনীর উপরে। আজকে দেশে যা কিছু হচ্ছে সব দোষ গিয়ে পড়ছে সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। মানুষ সেনাবাহিনীকে নিয়ে ক্যান্টনমেন্ট থেকে তারাও বুঝতে পারছেন যে সেনাবাহিনীর মান মর্যাদা নিচে নেমে যাচ্ছে। আর এইভাবে দীর্ঘদিন সেনাবাহিনী যদি মাঠে থাকে, আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে হলে সেটি কতদিন হবে চিন্তা করেছেন?
1.5 বছরের মধ্যেও যদি নির্বাচন হয় কিংবা 2 বছরের মধ্যেও যদি নির্বাচন হয়, এটি কোনো স্বাভাবিক পরিবেশ নয়, স্বাভাবিক সিচুয়েশন নয়। এবং করে সেনাবাহিনীর যে একটা উচ্চ মর্যাদা, সেই মর্যাদাটা অলরেডি নিচে নেমে গেছে, আরও নামবে। কাজেই সেনাবাহিনীর এখন কি করণীয়? সেনাবাহিনীর এখন করণীয় এই যে ইউনূস সরকারকে তো সেনাবাহিনী দেখছেন, আপনারা দেখলেন যে এই রকম একটি সরকারকে দিয়ে, আপনাদেরও তো বিবেক বুদ্ধি সব কিছুই আছে, আপনারাই বিচার করুন যে এই রকম একটি সরকারকে দিয়ে আগামী নির্বাচন কিভাবে করা সম্ভব। গতকালকের ব্রিফিংয়ে এটিও বলা হয়েছে যে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রস্তুত, নির্বাচন কমিশন থেকে সেরকম নির্দেশনা আসলে যে কোনো সময় সেনাবাহিনী সেটি করতে পারবে। অর্থাৎ এই বক্তব্য থেকে এটি স্পষ্ট যে নির্বাচন না করা পর্যন্ত সেনাবাহিনী উঠে যাবে না, সেনাবাহিনী থাকছে। তো সেনাবাহিনী যখন থাকছে তখন সেনাবাহিনীর দায় দেনাটা বাড়ছেই শুধু। আজকে আমরা সেনাবাহিনীকে, দেশের জনগণ সেনাবাহিনীকে দোষারোপ করছি। আমি সেই জনগণকে একটু বলবো, আমি সেনাবাহিনীর পক্ষে আস্থা রাখতে চাই, এখনো রাখছি, আগামীতে রাখবো, ভবিষ্যতেও রাখবো। কারণ এই মুহূর্তে অন্য কারো দ্বারা একটা দেশে টার্নিং পয়েন্ট আনা অসম্ভব। সেই জায়গা থেকে সেনাবাহিনীতেই আস্থা রাখতে চাই, রাখবো, শেষ পর্যন্ত রাখবো। তো যেটি বলছিলাম যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী থাকবে। তো নির্বাচন পর্যন্ত থাকলে এই দায় দেনা থেকে সেনাবাহিনীর রক্ষা নাই। আর যেটি বলছিলাম যে আজকে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক, আপনি যতটুকু সুরক্ষিত আছেন ততটুকু সুরক্ষিত থাকতে পারবেন না। যতটুকু ধরুন মব এখন যেটি হচ্ছে তার থেকে 1000 গুণ বেড়ে যাবে। একদম দেশে রাষ্ট্র কাঠামো বলতে কিছু থাকবে না, শৃঙ্খলা বলতে কিছুই থাকবে না। গত 5 থেকে 8 অগস্ট 2024-এর 5 থেকে 8 অগস্ট যে পরিস্থিতিটা হয়েছিল, একদম সেই পরিস্থিতি নিয়মিত চিত্র হয়ে যাবে। কাজেই সেনাবাহিনী মাঠে আছে, মাঠে থাকুক, সেনাবাহিনী একটা নির্বাচন দিক। তবে সেনাবাহিনী অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কথা গতকালকের ব্রিফিংয়েও বলেছে, কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন কি আসলে হবে? জনমতের প্রতিফলন কি হবে? সেনাপ্রধানকে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাবতে বলবো যে সকল জনগণের অংশগ্রহণে ইমিডিয়েট পাস্ট যে সরকারটি চলে গেছে, সেই সরকারটি আপাদমস্তক খারাপ, আর এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা পুরোপুরি ভালো, এই বিচারটাও করাটা যে কোনো নাগরিকের জন্য অনুচিত। বিগত সরকারেও অনেক ভালো মানুষ আছে, সেই রাজনৈতিক দলটাতে অনেক ভালো মানুষ আছে, দলটারও কোনো দোষ নেই। সেনাবাহিনী যদি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করতে চায়, এই যে গত 1 বছরে সেনাবাহিনীর উপরে যে দায় দোষগুলো পড়েছে, এই দোষ এবং দায় থেকে বেরোনোর একমাত্র উপায় একটা অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেয়া, এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানেই সেটি হতে পারে। এবং এই যে যারা মব সৃষ্টি করছে, কাউকে ডান চোখে দেখবেন, কাউকে বাম চোখে দেখবেন না, সবাইকে সমান চোখে দেখতে হবে। সেটা এনসিপি হোক, সেটা বিএনপি হোক, সেটা জামাত হোক, কিংবা সেটা সরকারের ভেতরে বসে থাকা কেউ হোক, সবাইকে সমান দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনে এগিয়ে আসতে হবে। এবং এমনকি বিগত আওয়ামী লীগ যে দলটি, সেই দলটিকেও নির্বাচনে আসবার ব্যবস্থা করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। যে আমি বলবো যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা, আপনাদের যে ফেসবুক পেজ আছে কিংবা যে কোনো উপায়ে, অফলাইন না হোক অনলাইনে একটা জরিপ চালিয়ে দেখুন যে এই যে বিগত যে দলটি চলে গেছে, সেনাবাহিনীর জরিপটা একদম নিরপেক্ষ জরিপ হবে যে দলটি চলে গেছে ওই দলটির প্রতি জনসমর্থন কি রকম আছে, কত % মানুষ এখনো ওই দলের ভোটার। ধরুন 30%, 40%, 50%, 50% বাদ দিলাম, 30% মানুষও যদি থাকে, তাহলে এই মানুষগুলোকে কি বাদ দিয়ে একটা ভোট হবে? এবং সেনাবাহিনী
এই ভোট আয়োজনে অংশ নেবে এবং এই ভোটে আয়োজনে অংশ নিয়ে অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন করবে, সেটি তো সেনাবাহিনীরও অবিচার হবে। কাজেই দেশ ভয়ঙ্কর সংকটে, দেশের অর্থনৈতিক অবস্থা, কর্মসংস্থান, ডক্টর ইউনূসের যে 3-0 তিনি 3-0টা নাই করে দিতে চান, দারিদ্রতা দূর করে ফেলতে চান, বেকারত্ব দূর করে ফেলতে চান। তিনি জিরো কার্বন অন্য বিষয়, ঠিক আছে, বেকারত্ব এবং দারিদ্রতা যে 3-0 তত্ত্ব ডক্টর ইউনূসের, কিন্তু সত্যিকার অর্থে রিভার্স হয়ে গেছে, উল্টো চিত্র। বেকারত্ব বেড়ে গেছে ডক্টর ইউনূসের শাসনামলে, দারিদ্রতা বেড়ে গেছে ডক্টর ইউনূসের শাসনামলে। কাজেই দেশের অবস্থা ভয়ানক খারাপ, এই সত্যটা মানতে হবে। সেনাবাহিনী, আমাদের গর্বের সেনাবাহিনী, বারবারই বলছি, দেশবাসী, সারা দেশবাসী সেনাবাহিনীর প্রতি তাকিয়ে রয়েছে। এই অবস্থা থেকে, এই অচল অবস্থা থেকে সেনাবাহিনী বাঁচাতে পারে, রক্ষা করতে পারে। যে সেনাবাহিনী চেষ্টা করছে কিন্তু রক্ষা হচ্ছে না কোনো কিছুতেই। আপনি কাজ করছেন কিন্তু কাজে লাগছে না। এটিতে মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর প্রতি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করছে। সেই জায়গাটা পুনরুদ্ধারের দায়িত্ব সেনাবাহিনীরই। আপনারা নির্বাচন করবেন, এটি গতকালকের ব্রিফিংয়েও স্পষ্ট হয়ে এসছে যে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এবং অবশ্যই এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানেই নির্বাচনটি হোক। সেটি ডক্টর ইউনূসকে রেখে হবে নাকি না রেখে হবে। ডক্টর ইউনূসকে রেখেও সম্ভব যদি সেনাবাহিনী সব কিছুতে তদারকি করে। সেনাবাহিনী যদি একটা প্যারালাল সরকারের সাথে সেনাবাহিনী প্যারালাল দাঁড়িয়ে যদি সব দলের সমান অংশগ্রহণ, আওয়ামী লীগকেও বলছি কিন্তু থাকতে হবে, সমান অংশগ্রহণের সুযোগ তৈরি করে, তাহলেই বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। বিগত 1 বছর যা কিছু ঘটেছে, সেনাবাহিনী হাজার চেষ্টা করেও কাজ হচ্ছে না। একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন দিলে সেনাবাহিনীর ওপর মানুষের যে ক্ষোভ, দুঃখ, কষ্ট আছে, সেই ক্ষোভ দুঃখটাও কিন্তু ঝেড়ে মুছে যাবে। কিন্তু আজকের এই বিদ্যমান অবস্থায় যদি এই যে ডক্টর ইউনূসের অ্যাবনর্মাল সরকারের অধীনেই যদি সেনাবাহিনী নির্বাচনে সহায়ক হয়, তাহলে বাংলাদেশ কিছুতেই শান্ত করা যাবে না। আগামী 5-10 বছরেও শান্ত করা যাবে না। এখন সেনাবাহিনীর সিদ্ধান্ত নিতে হবে যে সেনাবাহিনী আসলে কি করবে। সেনাবাহিনী কি দেশটাকে শান্ত করবে, নাকি আগামী 5-10 বছর এভাবেই আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। একটা নির্বাচন যদি হয়ও, যারা বিদ্যমান আছে, ধরুন 30% ভোট বাদ দিয়েও যদি নির্বাচন হয়, তবুও যে সরকারটি আসবে, নির্বাচিত সরকার, সেই সরকারটিও সুষ্ঠুভাবে দেশ চালাতে পারবে না, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং সেনাবাহিনী ভেবে দেখবে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি ভেবে দেখবেন যে আগামীর বাংলাদেশকে পরিচ্ছন্ন করতে হলে কি করা উচিত। এই মুহূর্তে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। শুরুতেই বৃহস্পতিবারেরই গণমাধ্যমের কয়েকটি খবর আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, খুবই সংক্ষেপে। ইন্ট্রোগুলো, মূল বিষয়গুলো আলোচনার সুবিধার্থেই এই ঘটনাগুলো পাশাপাশি রেখে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আর এই ঘটনাগুলোর কোনোটারই আমি ব্যাখ্যা করতে চাই না, অন্তত এই ভিডিওতে। তার কারণ আমরা সবাই জানি এর শানে নজুল, এর মাজেজা, এর বিহাইন্ড দ্য স্ক্রিন কী হচ্ছে, কী ঘটছে, ব্যাখ্যা সবই আমরা জানি। যদি প্রথমেই বলি, যেটি টক অফ দ্য টাউন, বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সহ 2 সন্তানকে, একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হলো। লালমনিরহাটের পাটগ্রাম থানায় যে শত শত মানুষের হামলা হলো, যদিও ঘটনাটি বুধবার রাতের, এটি বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে। 2 থেকে 250 মানুষ একযোগে থানায় হামলা করলো। থানার টেবিল, চেয়ার, ল্যাপটপ, কম্পিউটার ভাঙচুর করা হলো। ইটপাটকেল নিক্ষেপ করে থানার জানালার গ্লাস ভাঙচুর করা হলো। পুলিশের কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে হাজতখানার তালা ভেঙে, তালা খুলে 2 আসামিকে ছিনতাই করে নিয়ে গেল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়, তাতে কিছু যায় আসে না। আসামিদের ছিনতাই করে নিয়ে যায়। এই 2 আসামিকে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক করেছিল পুলিশ।
তাদেরকে কারা ছিনিয়ে নিয়ে গেল? পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী স্থানীয় বিএনপি নেতাকর্মীরাই তাকে ছিনিয়ে নিয়ে গেছে। নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার, তাকে আটক করা হলো এবং বৃহস্পতিবার যখন তাকে আদালতে তোলা হলো তার আগে তার উপরে আবারও পচা ডিম নিক্ষেপ করা হলো। আদালত প্রায় সেই মব ভায়োলেন্স এবং তার উপরে যখন আক্রমণ করতে গেল কথিত জনতা, তখন পুলিশ তাড়াহুড়া করে দৌড় দেওয়ার স্টাইলে খুব দ্রুত তাকে আদালতের ভিতরে আদালত কক্ষে তুলে নিয়ে যায়। ফেসবুকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করেছিল, মানে তার মতো করে সে মন্তব্য করেছিল, কিন্তু জুলাই যোদ্ধাদের দৃষ্টিতে আপত্তিকর মন্তব্য করার কারণে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক ছাত্রকে ধরে চুল কেটে পুলিশে সোপর্দ করা হয়। আর পটিয়া থানা সম্পর্কে তো আমরা সবাই জানি, বুধবার যে মব ভায়োলেন্সের সৃষ্টি করা হয়েছিল, থানা ঘেরাও করা হয়েছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবির মুখে সংশ্লিষ্ট সেই থানার ওসিকে প্রত্যাহার করা হয়। এটি বুধবার রাতের ঘটনা। বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে, অনলাইন পোর্টালেও এসেছে রাত্রের দিকে। কেন এই ঘটনাগুলো উল্লেখ করলাম? এর বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে, কয়েকটি করলাম মাত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার, যদিও নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ এটি। সেখানে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, যে কথা বলছেন তা হচ্ছে এরকম যে ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আরেক প্রশ্নের জবাবে, সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে হেনস্থা করার ঘটনায় যে 6 জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেনাবাহিনী করেছে, কথা সত্য, ঠিক আছে। কিন্তু এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হলো যে ভবিষ্যতে কঠোর অবস্থান গ্রহণ করবে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে, এই কথাগুলোর গুরুত্ব কি এখন আর সাধারণ মানুষের কাছে তেমন একটা আছে? অপ্রিয় হলেও বাস্তবতা নেই। মানুষ সেনাবাহিনীর থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ বিভিন্ন জায়গা থেকে, রাজনীতিবিদ থেকে শুরু করে বর্তমান সরকার, পুলিশ, অন্যান্য ইনস্টিটিউশন, সব জায়গা থেকে তারা ত্যক্ত বিরক্ত হয়ে একমাত্র সেনাবাহিনীর উপরে আস্থাটা অটুট রাখতে চেয়েছিল, কিন্তু তাদের সেই বিশ্বাসে চির ধরেছে, মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। আমরা তো পুলিশের অসহায়ত্ব দেখেছি। এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা চাইবে তাই হবে। এদেশে অন্য কিছু আর আপাতত ঘটবে না। বাংলাদেশকে তাদের কাছে ইজারা দেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকেই। এবং আরও একটি ঘটনা যেটি এর মধ্যে বলেছি যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে তাদের দাবির মুখে। তো দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সব প্রতিষ্ঠান। একমাত্র সেনাবাহিনী বুক উঁচিয়েছিল। যদিও আওয়ামী লীগের সময় হাতে গোনা কয়েকজন কর্মকর্তার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয়, একথাও সত্য। তারপরেও সেনাবাহিনী আলাদা স্বতন্ত্র একটা ইনস্টিটিউশন হিসেবে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল, বা এখনও আছে। আমি মনে করি এখনও আছে হয়তো অবশিষ্ট। কিন্তু আমার যেটি আবেদন, আর এই ধরনের কোনো বক্তব্যের দরকার নেই। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, এইসব কথাবার্তা মানুষের কাছে ধীরে ধীরে হাস্যকর বা বিরক্তিকর কথাবার্তায় পরিণত হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, নির্বাচন বা অন্যান্য সব কিছু বাদ দিয়ে সেনাবাহিনীর দুর্বলতা কোথায়? সেই যে বুলডোজার কাহিনী শুরু হলো, তারও আগে থেকে আদালত পাড়ায় যেই মব ভায়োলেন্সের
সৃষ্টি করলো বৈষম্য ছাত্র আন্দোলনে তারা, তারপরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, সারা দেশের বিভিন্ন জেলায় এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকলো, এখনও যা ঘটছে, একটা বিরুদ্ধেও সেনাবাহিনী কোনো ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। কেন পারেনি? যদি বিশেষ কোনো দুর্বলতা থেকে থাকে, সেনাবাহিনীর প্রয়োজন নেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে অবস্থান করার। আমরা আসলেই বিনয়ের সঙ্গে বলতে চাই, যেহেতু সেনাবাহিনী শুধুমাত্র সেনা সদস্যদের ইনস্টিটিউশন নয়, এটা সারা বাংলাদেশে 18 কোটি মানুষের একটি গর্বের জায়গা। আমার মনে হয় যেটি সেনাবাহিনী এখন করা উচিত, নিজেদের মান সম্মান নিজেদের টিকিয়ে রাখা উচিত। যদি দুর্বলতা থাকে তাহলে সেটা তো অ্যাভয়েড করতে পারছে না, অতএব সেনা সদস্যদের মাঠ থেকে তুলে নিয়ে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত। এর বিকল্প আর নেই, আসলেই নেই। সেনাবাহিনীর যতটুকু ভাব গাম্ভীর্যতা, যতটুকু তাদের ক্রেডিবিলিটি যা ছিল সেটুকু বজায় থাক, আমরা এটুকুই চাই। এমনিতে যা হওয়ার হচ্ছে, অতএব সেনাবাহিনী থেকেও যা, না থেকেও তাই, খামাখা তাদেরকে নিজেদেরকে ছোট করে তো আর লাভ নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।